কদিন আগে আমাদের বাংলাদেশের ঘটনার প্রতিবাদে সাধু সন্তরা রাস্তায় নেমে মিছিল করছিল, সেই সাধুদের অবধি মেরে পুলিশ থানায় লকআপে ভরে দিয়েছিল, বেশ কয়েকদিন তারা থানায় ছিল, তখন এরা দেখতে পাই। বেশ এবার দেখতে পাই আমার বলে ইমোশনাল ব্ল্যাকমেল করা হয়েছে। না না, তোমার ভালোবাসি, তোমার কথা থেমে গেছে। না না, আমি এক সেকেন্ড সুকান্ত মজুমদারের পোস্ট পড়ে শোনাচ্ছি। মুর্শিদাবাদে হরগোবিন্দ দাস ও চন্দন দাসের নৃশংস হত্যাকাণ্ডে যাদের দোষী সাব্যস্ত করা হয়েছে তাদের পরিবারের বক্তব্য এখন স্পষ্ট, এক গভীর রাজনৈতিক চক্রান্তের গন্ধ ভেসে আসছে। সুকান্ত মজুমদারের পোস্ট ফেসবুকে। তাদের দাবি, তৃণমূলের শীর্ষ নেতৃত্ব সরাসরি নির্দেশে এই ঘটনায় জড়িত তৃণমূলের প্রভাবশালী নেতাদের আড়াল করতেই স্থানীয় পুলিশ প্রশাসনকে ব্যবহার করে এদেরকে দোষী সাব্যস্ত করেছে। প্রকৃত দোষীদের বাঁচাতে এলাকার মুসলিম বাসিন্দাদের তুলে এনে বেধড়ক মারধর, হুমকি ও ভয় দেখিয়ে জোর করে অপরাধ স্বীকার করানো হয়েছে। তদন্তের নামে সাজানো হয়েছে এক নাটক, যার মধ্যে লাস্ট লাইনটা হচ্ছে, দোষী সাব্যস্তদের পরিবারের এই বিস্ফোরক বয়ান নতুন করে প্রশ্ন তুলে দিচ্ছে ব্যর্থ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পুলিশের গ্রেপ্তারি নাটকের উপর। এটা সুকান্ত মজুমদারের পোস্ট। ও কিন্তু এখানে সুকান্ত মজুমদারের পোস্টে একই কথা বলছে বিজেপি। আরে ভাই বিজেপি আর সিপিএম একই কথা বলছে। দুজন মিলে ঠিক করেনি। এটা পরে ভাইরাল করবে। আরে ভাই বলতে তো দেবে। সব্যসাচী যে ইস্যুতে মামলা হচ্ছে সেটা তো আমি বলতে তো দেবে। আমার বক্তব্য হচ্ছে তোমাদের আজীবন দল করা। আরে সুকান্ত মজুমদার তো আমাদের আজীবন দল করা লোক নয়। তাহলে উঠে যাবো, একটা কথা বলে উঠে যাবো। আমি বলছি তোমাদের আজীবন দল করা লোকটা শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারের পাশে কেন? সেই লোকটা ও শুভেন্দু নিজেই আজীবন আমি আবার আশা কর্মীদের আসবো যে গরিব গুরব মহিলারা ঢেলে তো তৃণমূলকে ভোট দেয়, সত্যিই তো ভোট দেয়। ব্যাস হলো। এরাই লক্ষ্মীর ভান্ডার পেয়ে দিদির জয়ধ্বনি দেন। ৮০,০০০ সংখ্যাটাও তো কম নয়। কেন মহিলা ভোট ব্যাংকের একটা বড় অংশকে এইভাবে অকারণে বিরূপ করা হচ্ছে? গণতান্ত্রিক অধিকারের প্রশ্ন তো বারবার তুলতে হবে। দেখুন, রাজ্যের বিভিন্ন জায়গা থেকে কিছু মহিলা একজন গণতান্ত্রিক আন্দোলনে যোগ দিতে কলকাতা শহরে আসছেন। তাদের পুলিশ ট্রেন থেকে জোর করে নামিয়ে দিচ্ছেন এবং এটা গতকাল রাত থেকে শুরু হয়েছে। গাড়ি আটকানো হচ্ছে, বাস আটকানো হচ্ছে। কেন এটা হবে? পুলিশ স্টেট নাকি? মমতা বন্দ্যোপাধ্যায় নিজে তো দশকের পর দশক প্রাণের ঝুঁকি নিয়ে মাটি কামড়ে পড়ে থেকে আন্দোলন করে একেবারে রাস্তার আন্দোলন করে উঠে এসেছেন। তার সরকারের পুলিশ এটা কেন করবে? তারা এসে যদি একটা শান্তিপূর্ণ উপায়ে গণতান্ত্রিক আন্দোলন এই শহরের বুকে করেন এবং তারা এর আগে জানিয়ে করছেন, এরকম নয় যে হঠাৎ করে এসে করছেন, কোনো রকম আইনি প্রশ্ন উঠতে পারে, পুলিশ তাদের এই ধরপাকড় করবে কেন? এবং শুধু আশাকর্মীদের নয়, এই ধরনের আন্দোলনে পুলিশের এই ব্যবহার কেন হবে? কেন এই স্ট্যান্ড হবে? এই প্রশ্ন থাকবে আমাদের। আশাকর্মীদের আশাভঙ্গ আর তাদের ক্ষোভ বিক্ষোভ ঘিরে বুধবার ধুন্ধুমার বাঁধল কলকাতার বিভিন্ন প্রান্তে। রণক্ষেত্রের চেহারা নিল রাজপথ। পিচ খুঁড়ে এখানে বড় বড় লোহার স্তম্ভ, লোহার বিম, সেগুলিকে পিচ খুঁড়ে এখানে মাটিতে গেঁথে দেওয়া হয়েছে, পিচের ভেতরে গেঁথে দেওয়া হয়েছে এবং সেগুলির সঙ্গে পুলিশের যে গার্ডরেল রয়েছে সেই গার্ডরেল ঝালাই করা হয়েছে। এই সংঘাত অবশ্য একদিনের নয়, এ মাসের শুরু থেকেই ক্ষোভের পারদ একটু একটু করে চড়ছিল। ৭ই জানুয়ারি আশাকর্মীদের বিক্ষোভ ঘিরে স্বাস্থ্য ভবনের সামনে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়। সেদিন ন্যূনতম বেতন সহ একগুচ্ছ দাবি নিয়ে বিক্ষোভ দেখান আশাকর্মীরা। বিভিন্ন জায়গায় ডিউটি করিয়েও রাজ্য সরকার উপযুক্ত পারিশ্রমিক দেয় না বলে অভিযোগ করেন আন্দোলনকারীরা। এমনকি রাজ্য সরকার তাদের ইনসেন্টিভ দিচ্ছে না বলেও অভিযোগ করেছিলেন তারা। এই প্রেক্ষিতেই বুধবার ফের স্বাস্থ্য ভবন অভিযানে ডাক দেন আশাকর্মীরা। আগামীকাল রাজ্য জুড়ে ধিক্কার দিবসের ডাক দেওয়া হয়েছে আর সমস্ত জায়গাতে ব্লক, জেলা আমাদের নানান ধরনের কর্মসূচি হবে, বিক্ষোভ প্রদর্শন হবে আর কর্মবিরতি চলছে, এটা চলবে। যদিও তৃণমূল আশাকর্মীদের আন্দোলনের নেপথ্যে রাজনৈতিক ইন্ধন দেখছে। এই আন্দোলনের পেছনে
কোনো রাজনৈতিক দল তো অবশ্যই আছে, যে স্থায়ী ভাতা তারা পান সেটা সম্পূর্ণ তো স্টেট কফার থেকে। টাকার অঙ্কটা হচ্ছে ৫,২৫০। এত কিছু পাওয়ার পরেও, সরকার দেবার পরেও সরকারের বিরুদ্ধে আওয়াজ তোলা, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আওয়াজ নেই কেন? তৃণমূল কংগ্রেস সরকার একটি অসভ্য বর্বর সরকার এবং তারা অ্যাপিজমেন্ট পলিটিক্সে বিশ্বাস করে। ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এলে আমরা তাদের এই সমস্ত দাবি দাওয়া সহানুভূতির সাথে বিবেচনা করে দেখব এবং আমরা তাদেরকে আয়ুষ্মান ভারত দেবো। আয়ুষ্মান ভারতের মধ্য দিয়ে তারা এই ধরনের অ্যাক্সিডেন্টাল বেনিফিট থেকে শুরু করে সমস্ত বেনিফিট পাবে। বুধবার আশাকর্মীদের 5 জনের প্রতিনিধি দল যায় স্বাস্থ্য ভবনে। ভাতা বৃদ্ধি নিয়ে কোনো আশ্বাস দেওয়া না হলেও সরকার তাদের দাবি বিবেচনা করছে বলে জানিয়েছেন আশাকর্মীরা। সেই সঙ্গে চলতি মাসে আইন অমান্য কর্মসূচি করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তারা। অর্ণব মুখোপাধ্যায়, হিন্দোল দে, সুনীত হালদার, এবিপি আনন্দ। দেখুন, আবার বলছি, 5,250 টাকায় আজকের দিনে এই 2026-এর জানুয়ারি মাসে সংসার চালানো কার্যত অসম্ভব। সুতরাং এদের দিকে, এদের সাধারণ দাবিগুলোর দিকে কেন্দ্র, রাজ্য সবার নজর দেওয়া উচিত। 1, 2 হচ্ছে এই বিষয়ে দাবি তুললেই, সেটা ডিএ হতে পারে, সেটা এই সাধারণ কর্মীদের হতে পারে, বারবার টাকার প্রসঙ্গ আসে। কেন্দ্রের টাকা আটকা রাখা, রাজ্য সরকারের অনীহা বলে বিরোধীদের অভিযোগ, সব বুঝলাম। কিন্তু আমাদের দেশে মন্দির বা মসজিদ তৈরির টাকার কোনো অভাব হয় না, বরঞ্চ তা একেবারে বৈভবের শেষ সীমায় পৌঁছে যায়। কিভাবে, কোন জাদুতে? কেন সাধারণ মানুষের প্রতিদিনকার দৈনন্দিন খরচটুকুকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হবে না অন্তত মন্দির বা মসজিদের থেকে? আমি বলছি, মন্দির বা মসজিদে যাদের অধিষ্ঠান, সেই ঈশ্বর, সেই ভগবান, সেই আল্লাহ বোধহয় তাতে খুশি হবেন। এই কথা এতভাবে বলছি কেন জানেন? তার কারণ পশ্চিমবঙ্গের রাজনীতিতে এই মসজিদ এবং মন্দিরের রাজনীতি ক্রমশ ঝাঁকিয়ে বসছে। মসজিদেই, মন্দিরেই, গির্জাই হৃদয়, এইখানে বসে ঈশা মুসা পেল সত্যের পরিচয়। মানুষের অন্তরে ডাক শুনেছিলেন কবি, গেয়েছিলেন সাম্যের গান। কিন্তু রবীন্দ্র নজরুলের মাটিতেই আজ ধর্মের রাজনীতি, সাম্প্রদায়িকতার রাজনীতি, মেরুকরণের রাজনীতি, হিন্দু মুসলমানের রাজনীতি, মন্দির মসজিদের রাজনীতির রমরমা। উত্তর ভারতের রাজনীতি এখন ঢুকে পড়েছে পশ্চিমবঙ্গেও। সব ধর্মেই কিছু গদ্দার থাকে, কিছু কুলাঙ্গার থাকে, যারা বিজেপির টাকা খেয়ে মিথ্যে প্রচার করে। মুসলমানদের মসজিদ করতে বাধা দিচ্ছে, কিন্তু সরকারি টাকায় ভরি ভরি মন্দির হচ্ছে। গত বছর অক্ষয় তৃতীয়ায় দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী। সম্প্রতি মুর্শিদাবাদে বাবরি মসজিদের শিলান্যাস করেছেন সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। পাল্টা ওই দিনই বহরমপুরে বিজেপি নেতার উদ্যোগে হয়েছে রাম মন্দিরের শিলাপুজো। নিউ টাউনে দুর্গা অঙ্গনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শিলিগুড়িতে মহাকাল মন্দিরের শিলান্যাস করেছেন মুখ্যমন্ত্রী। আর এই আবহেই তৃণমূলের একদা ঘরের লোক হুমায়ুন কবির উস্কে দিয়েছেন এমন এক তত্ত্ব, যা এর আগে পশ্চিমবঙ্গে কখনো দেখা যায়নি। তা হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হিন্দু তোষণের অভিযোগ। শুভেন্দুবাবু যদি হিন্দু করে, মমতা ব্যানার্জি যদি কম্পিটিশন করে সরকারি টাকায় দুর্গায়ন করা, ওধারে জগন্নাথ মন্দির হয়ে গেছে, আবার কার্নিভাল হয়, আবার 1,10,000 করে দুর্গাপুজোর অনুদান সরকারি টাকা থেকে দিতে পারে, আমি তো মোল্লাদের নেতা সাজবই। ওনারা হিন্দুদের নেতা সাজুক, আমি মোল্লাদের নেতা সাজবো। হুমায়ুন কবির যখন এই তত্ত্ব উস্কে দিয়ে তৃণমূলের সংখ্যালঘু ভোট ব্যাংকে ধাক্কা দিতে চাইছেন, বিজেপির গলাতেও মেরুকরণের ডাক। লক্ষ্য তৃণমূলকে হারানো। যারা কমিউনিস্ট আছেন, তাদের মধ্যে যারা হিন্দু আছেন, তাদের মধ্যে এদের হিন্দুত্ব বেঁচে আছে, তাদেরও বলছি, কংগ্রেসকেও বলছি, এমনকি তৃণমূলের যেসব হিন্দু ভাই বোনরা আছেন, যারা দুর্নীতি করেন না, যাদের মধ্যে বিবেক আছে, তাদেরকেও বলছি, আসুন একসাথে এক ছাতার নিচে এসে ভোট করে এই সরকারকে গেট থেকে তাড়াই। মুসলিম তোষণের অভিযোগ খণ্ডন করে হিন্দু ভোট টানতেই এখন মন্দির তৈরি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিযোগ করছে বিরোধীরা। কিন্তু প্রশ্ন হলো, এটা কি ঠিক? আর ঠিক যদি হয়, তাহলে কি উদ্দেশ্য পূরণ হবে? ধর্ম জিনিসটা আলাদা
রাজনীতি জিনিসটা আলাদা। এটা বিজেপির কালচার যে ধর্ম আর রাজনীতিকে গুলিয়ে দেওয়া, আর বিজেপির কাউন্টার ন্যারেটিভ হচ্ছে হুমায়ুন কবির, আইএসএফ, নওশাদ সিদ্দিকীরা। তো এই দুটোর ক্যারেক্টার এক। বিজেপিকেও যেরকম বাংলার মানুষ বর্জন করেছে, সাম্প্রদায়িক রাজনীতিকে যেরকম বর্জন করে বাংলার মানুষ, একইভাবে হুমায়ুন এবং নওশাদের সাম্প্রদায়িক রাজনীতিও বর্জন করবে। যে যা বলার বলছেন, লক্ষ্য নিজের উদ্দেশ্য পূরণ। কে সফল হলো তা বোঝা যাবে ভোটের ফল বেরোলে। প্রশান্ত অধিকারী ও রাজা চট্টোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।